আসলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে স্টিকিং অ্যাপ আর অপশন করি। মানে আমাদের এরকম হয়তো একটা ওয়েবসাইট থাকে, যেটা কন্টেন্ট গুলো থাকে, তখন দেখা গেল যে আমরা যখন এই যে প্রথম অবস্থায় আমাদের ম্যাপ বারটা হয়তো বা এরকম ট্রান্সপারেন্ট আকারে থাকে, আমরা যখন স্ক্রলটা একটু মুভ করে নিচে নিয়েছি, তখন আমাদের ম্যাপ বারটা আবার একটু চেঞ্জ হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে মিস্টেক। আবার উপরে নিয়ে গেলে আবার এটা একই আগের অবস্থান চলে যাচ্ছে। তো এটা করার জন্য তেমন কঠিন নয়, করে সিম্পল কিছু কোড, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এই যে স্ক্রলের সাথে স্ক্রল পর যে অপশনটা আমরা করছিলাম, ওই রকমই ওই রকম। যেহেতু এই কাজটা আমাদের স্ক্রোলিং এর সাথে হচ্ছে, স্ক্রোলিং এর সাথে যেহেতু কাজটা হচ্ছে, স্ক্রোলিং এর সাথে আমি এখানে ন্যাপারের স্টাইলটা চেঞ্জ করতেছি এবং স্ক্রোলিং এর সাথে ন্যাপারের স্টাইলটা রিমুভ করে দিচ্ছি। তো এখানে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে ন্যাপারের স্ক্রোলিং এর আপ ডাউনের সাথে থেকে ন্যাপারের স্টাইলটা চেঞ্জ করতে হবে এরকম। তো এইটা আমরা জাভা স্ক্রিপ্টে আমাদের তেমন একটা কাজ হবে না। মেনলি এই কাজটা আমাদের করতে হবে সিএসএস এ। তো সিএসএস এ আমরা হচ্ছে যে এখান থেকে আহ, যখন এই স্কুল নিচের দিকে নিয়ে আসবো, তখন আমাদের এই নাম্বারে একটা ক্লাস অ্যাড হবে এবং ওই ক্লাসের ভিতরে আমাদের এই স্টাইল গুলো পড়ে যাওয়া থাকবে, যেমন যেটা যদি আমরা স্পেশালি কাজ করি। তো আমরা এখানে দেখে নিই যে ম্যাপ যে ট্যাগ আছে, এই যে ম্যাপ ট্যাগ। তো এই ম্যাপ ট্যাগে প্রথম অবস্থায় এখানে দেখেন আমার কিন্তু শুধু একটা ক্লাস আছে, হেডার ক্লাস। তো আমি হেডার ক্লাসে এইখানে এর ভিতরে সিএসএস যেটা আছে আমাদের, তো এগুলো হচ্ছে নর্মাল সিএসএস ওই ম্যাপ বারের জন্য। তো ম্যাপ বারের জন্য আমাদের নর্মাল সিএসএস করে দিয়ে আছে। আর আমি চাচ্ছি যে যখন আমরা স্ক্রলিং আপ ডাউন করবো, তখন আমার এই সিএসএস গুলো আমরা অ্যাড হবে। এইখানে যে সিএসএস গুলো আমি অ্যাড করে রাখছি, যে এইরকম একটা ক্লাস অ্যাড হবে আমার ওই ট্যাগের ভিতরে, ম্যাপ ট্যাগের ভিতরে। আমরা যদি ম্যাপ পারে আছে, ওই ম্যাপ পারে আমাদের হচ্ছে যে এখানে একটা ক্লাস অ্যাড হবে। এবং ওই ক্লাসের অ্যাড হওয়ার কারণে আমরা ওই ক্লাস সিলেক্ট করার ধরে এইখানে যে সিএসএস গুলো করে রাখছি, এই ক্লাসে আমরা হচ্ছে স্পোর্টিং এর সাথে এটা অ্যাড করবো, আবার এটাকে স্পোর্টিং এর সাথে রিমুভ করে দেবো। তো যখন এই ক্লাসটা আমাদের হচ্ছে যে এই ট্যাগের ভিতরে এইখানে অ্যাড হবে, তখন ওইটার আন্ডারে আমাদের যে সিএসএস টা আছে, তো সেই সিএসএস টা আমাদের হচ্ছে যে ম্যাপারে হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন সেটা রিমুভ হয়ে যাবে তখন এটা বাদ করবে, স্টাইলটাও বাদ যাবে আর কি। তো আমরা এই কাজটা একটু করি। তো এটার জন্য আমাদের জাভা স্ক্রিপ্টে প্রোগ্রাম পড়ে হচ্ছে আগে এটা HTML এবং সিএসএস যেটা সেটা আমরা সিএসএস ফাইলটা ধরুন এটা একটু কপি করে নিয়ে আসলে যে ফোল্ডারে করা আছে, ফোল্ডার থেকে copy করে।
এবার এই অবস্থায় আমরা যদি পেজটা রান দিই, তাহলে আমাদের স্টাইল মানে সিম্পল একটা পেজ আমরা জাস্ট করে দেওয়ার জন্য start করে দিচ্ছি। এখন আমাদের কিন্তু এইখানে এই যে এখানে স্টাইলটা আমরা দেখতেছি, তো এই স্টাইলটা আমাদের এই যে সিএসএস থেকে আসতেছে, সিএসএস ফাইল যেটা আছে, তো এই সিএসএস ফাইলে এই যে এইটুকু স্টাইলের কারণে আমাদের ওইরকম একটা স্টাইল আমরা দেখতেছি। এখন আমি চাচ্ছি যে যখন আমি স্ক্রলটা নিচে নিয়ে আসবো, তখন হচ্ছে যে আমাদের এখানে আমাদের এই ম্যাপ বা এই স্টাইলটা একটু চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, হাইটটা একটু কম হয়ে যাবে, এরকম মানে যা যা আমরা করতে চাচ্ছি সেই রকম বা এখানে একটা সিএসএস ক্লাস ধরে আমরা যে যে পরিবর্তনগুলো করতে চাচ্ছি, সেই পরিবর্তনের প্রপার্টি সিএসএস প্রপার্টি গুলো আমরা হচ্ছে সিএসএস করে রাখবো। যেমন ধরুন আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি, পজিশন ফিক্স করে দিছি, যার কারণে আমাদের এই ট্যাব বারটা যখন এই যে স্টিকি হচ্ছে তখন কিন্তু আমাদের এখানে এই ন্যাপ বারটা একবারে ফিক্সড হয়ে আছে ওপরে, কন্টেন্ট ওপর নিচ দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের ন্যাপ বারটা কিন্তু এখানে ফিক্সড অবস্থায় আছে। তো এখানে আমাদের যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, টেম্পারটা ফিক্সড হয়ে যাচ্ছে, হাইট কম হয়ে যাচ্ছে, তারপরে যে এই মেনু স্টাইল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের কাজগুলো করছে। যেমন এই যে এখানে প্যাডিংটা আমরা কম করে দিচ্ছি, তারপরে রাইট এটা ইউজ করে 100% একটা করেছি, ব্যাক বক্স শ্যাডো দিয়ে দিচ্ছে। আর এর ভিতরে আইটেম যেগুলো আছে, এই যে আইটেম, এই আইটেম গুলোর আমরা হচ্ছে যে এখানে একটা কালার টেক্সট করে দিয়ে দিচ্ছি। আবার তার উপর কভার করলে কি হবে সেটা বলে দিচ্ছি, রোবন কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো জাস্ট আমার এই যে এই ক্লাসটা অ্যাড হলেই আমার যদি স্টেবিলের ভিতরে, স্টেবিলের ভিতরে আমার এই ক্লাসটা দেওয়া নাই ন্যাপ বারে, ন্যাপ বারে এই ন্যাপ ট্যাগের ভিতরে কিন্তু আমার এই স্টেবিল ক্লাসটা দেওয়া নেই। তো আমি ওইরকম একটা স্টেবিল ক্লাস নিয়ে আমি কিন্তু অলরেডি সিএসএস ফাইভে ন্যাপ বারে কি কি পরিবর্তন করবো সেই পরিবর্তনগুলো আগে এখানে করে নিচ্ছি। অথবা আপনারা আগে এরকম ভাবে এইটা একসাথে এখানে ব্যবহার করে সেটার উপর ডিপেন্ড করে এই ক্লাসের উপর ডিপেন্ড করে এই প্রকাশের সিএসএস করবে, এই ক্লাসের উপর ডিপেন্ড করে আইটেম গুলো সিএসএস করে সেখানে আউটপুট হিসাবে আগে দেখে রাখবে এটা কি অবস্থা। যেমন মানে যে এরকম আমার ডিজাইনটা এরকম হয়ে আছে। তো আমি স্ক্রোলিং এর সাথে এই যে এটা মুভ করলে আমার এইরকম স্টাইলটা চাচ্ছে, তো সেই স্টাইলটা আগে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করে রাখবেন, মানে এরকম একটা ক্লাস ধরে অ্যাপ্লাই করে রাখবেন, তার মানে সিএসএস ইউজ করে এগুলো অ্যাপ্লাই করে রাখবেন। তারপরে আমরা এই ক্লাসটা এখানে এরকম ফিক্সড ভাবে দেবো, এই ক্লাসটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এইচটিএমএল এ অ্যাড করে দিব। আহ মানে স্ক্রোলিং এর নতুন নতুন মানে কাউন্টডাউনের সাথে স্ক্রোলিং যখন নিচে আসবে তখন আমার ওই ক্লাসটা আমার ম্যাপ করে অ্যাড হবে, আবার স্ক্রোলিং যখন ওপর দিকে যাবে তখন ওই ক্লাসটা আমার ম্যাপ বার থেকে আমাদের তো এটার জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিম্পল কোড, গত ক্লাসে আমাদের কাজটা করছিলাম স্কুল টপের ওই কাজটাই করবো আমরা। যে আমাদের এইখানে প্রথমত ধরুন আমি এখানে ব্যবহার করবো সেটা হচ্ছে যে আমি আহ, যে ট্যাগের ভিতরে ক্লাসটাকে অ্যাড করবো সেই ট্যাগটাকে আগে প্রথমত সিলেকশন করে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কোন ট্যাগের ভিতরে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ট্যাগ সেট ক্লাস অ্যাড করতে চাচ্ছি, এই ম্যাপ ট্যাগের ভিতরে। তো এখন এইখানে সিলেকশনটা আমরা আমি এখানে আবার পরই সিলেক্ট করে একটা মেথড আছে সেটা ব্যবহার করছি। আমরা চাইলে প্রথমে ডট গেট এলিমেন্ট বাই আইডি এটাও ব্যবহার করতে পারি। তো এই পরই সিলেক্টর এটার সুবিধাটা হচ্ছে যে আমরা এই পরই সিলেক্টরের মাধ্যমে যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যে মেথডটা থাকে সেটার মাধ্যমে শুধুমাত্র আমরা আইডিকে সিলেক্ট করতে পারি।
দেখা গেলো আমি যে এলিমেন্টকে সিলেকশন করতে চাচ্ছি, সেই এলিমেন্টের ভেতরে আমার আইডি যদি না থাকে, তাহলে কিন্তু আমি গেট এলিমেন্ট বাই আইডি মেথড কিন্তু আমি ওই এলিমেন্টকে সিলেক্ট করতে পারবো। কিন্তু কোয়ারি সিলেক্টরের সুবিধাটা হচ্ছে যে আমরা কোয়ারি সিলেক্টরের আইডি কেও সিলেক্ট করতে পারবো, আবার এরকম যদি ক্লাস থাকে, তো ক্লাস অ্যাট্রিবিউট কেও আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো আমরা এই কোয়ারি সিলেক্টরের মাধ্যমে। তাহলে এই যে হেডার, এটা একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিচ্ছি, তারপরে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। তো এই কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ডট, এই যে ক্লাসের জন্য ডট, তারপর ক্লাসের নাম হচ্ছে যে হেডার। তো আমাদের কিন্তু এখানে যেহেতু আমি এই ন্যাপ ট্যাগটাকে সিলেকশন করবো, ন্যাপ ট্যাগ, এই ন্যাপ ট্যাগটাকে সিলেকশন করার জন্য আমরা ন্যাপ ট্যাগের ভিতরে এই যে এটা ক্লাসটা লিখে দিচ্ছি। তো এখন আমি এইখান থেকে পয়েন্ট সিলেক্টর ডট ক্লাস এটা নিয়ে আসলে এইটুকু কোডের মাধ্যমে এই ন্যাপ ট্যাগটাকে আমরা যদি এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। তারপরে এখন আমাদের ওই যে ইভেন্ট অ্যাড করা, যে আমরা যেহেতু স্ক্রোলিং এর সাথে আমরা এই কাজটা করতে চাচ্ছি, তো যার কারণে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে অ্যাড ইভেন্ট লিস্টেনার, আমরা জানি যে এই মেথডের কাজ হচ্ছে যে আমাদের ইভেন্ট অ্যাড করা। তো আমরা আমাদের কাজটা ইভেন্টের মাধ্যমে করতে চাচ্ছি, সেটা ক্লিক ইভেন্টের মাধ্যমে করতে চাচ্ছি না আবার ইভেন্টের মাধ্যমে করতে চাচ্ছি না। তো যে ইভেন্টের মাধ্যমে আমরা করতে চাচ্ছি সেই ইভেন্টটাকে অ্যাড করার জন্য আমাদের এই অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা আমাদের ব্যবহার করতে হবে। তো স্ক্রলটা যেহেতু উইন্ডোর সাথে আমাদের কাজ করে, যে স্ক্রল যেহেতু উইন্ডোর সাথে কাজ করে, যার কারণে এখানে আমরা উইন্ডো ইউজ করি। আর যদি কোনো এলিমেন্টের উপরে ক্লিক করতাম, তাহলে সেই এলিমেন্টটাকে সিলেকশন করে নিয়ে আমার সেই সিলেকশনটা এখানে বলে দিতে হবে যে আমি এই এলিমেন্টের উপরে ক্লিক ইভেন্ট অ্যাড করতেছি। তো স্ক্রলটা যেহেতু উইন্ডোর সাথে কাজ করে, তো সেক্ষেত্রে আমরা এখানে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিস্টেনার দিয়ে আমরা ইভেন্টের নাম দিয়ে দিলাম স্ক্রল, দিয়ে তারপরে আমাদের এই স্ক্রল এর সাথে আমরা একটা ফাংশন কল করতেছি। যেহেতু ফাংশন শুরু ফাংশন শেষ, এখন এর ভিতরে যে কোড আছে সেই কোডটা আমাদের এই স্ক্রল যখন আমরা আপ ডাউন করি তখন আমাদের ফাংশন কাজ করে। তো আমাদের এইখানে প্রথম কাজ হচ্ছে যে আমাদের স্ক্রলিং এর আপ ডাউনের মাপটা করা, মানে ভ্যালুটা করা, যে আমি স্ক্রলটা কত দূর পর্যন্ত নিয়ে আসতেছি এটার মাপটা করা, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি। তো আমরা স্ক্রলটা যখন আমি মুভ করতেছি তখন স্ক্রলের পজিশনটা কত পিক্সেলে, তো সেইটা দেখার জন্য আমাদের এইখানে উইন্ডো ডট স্ক্রল ওয়াইড এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। আমরা এই যে উইন্ডো ডট স্ক্রল ওয়াই প্রপার্টিটা ব্যবহার করে এই ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে যে উইন্ডো সরি স্ক্রলিং এর এটা দিয়েছে যে স্ক্রলটা কতটুকু ডাউনে যাচ্ছে, কতটুকু উপরে যাচ্ছে, এই স্ক্রল মোডের যে পজিশনটা সেইটা। তো এটা তো গত ক্লাসে আমি দেখাই দিচ্ছি। তো দিয়ে এখন যা শুধু আমরা এখানে কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা কি, যে যদি এই স্ক্রলিং এর ভ্যালু 100 বেশি হয়, তাহলে আমাদের একটা ক্লাস অ্যাড হবে। কোথায় অ্যাড হচ্ছে, এই যে হেডারের ভিতরে যেহেতু আমাদের ম্যাপ ট্যাগটাকে নিয়ে আসে, তাহলে আমি বলে দিলাম যে ম্যাপ ট্যাগের ভিতরে ক্লাস অ্যাড করো, কি নামের ক্লাস, ডিস্ট্রিবিউট। তো যে কোনো ট্যাগের ভিতরে যখন আমরা ক্লাস অ্যাড করতে যাবো, তখন আমাদের এই যে ক্লাস লিস্ট দিয়ে অ্যাড দিয়ে তারপরে ক্লাসের নামটা বলে দিতে পারবো। তো এই ক্লাস লিস্ট অবজেক্টটা ইউজ করে আমরা এই যে ক্লাস লিস্ট এইটা ইউজ করে তারপরে আমরা কি মেথড ইউজ করতে চাচ্ছি, অ্যাড মেথড। তাহলে ডট ক্লাস লিস্ট ডট মেথডের নাম অ্যাড দিয়ে আমরা এখানে ক্লাসের নামটা দিয়ে দিই। তাহলে যখনই আমাদের স্কোরিং এর ভ্যালু 100 বেশি হবে, তখন এই ডিস্ট্রিক্ট ক্লাসটা আমার হচ্ছে যে এই ম্যাপ ট্যাগ যেটা আছে, ডেটা যেটা আমাদের ম্যাপ ট্যাগটাকে আমরা সিলেকশন করে রাখছি, তো এই ম্যাপ ট্যাগের ভিতরে আমাদের এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে।
যখন এইটা স্ক্রলিং এর ভ্যালুটা 100 নিচে থাকবে, তো এখানে যেহেতু আমার ডাইনামিক ভ্যালু আসবে, আমি স্ক্রল নিচের দিকে আসলে এই ভ্যালু বাড়বে, স্ক্রল উপর দিকে নিয়ে গেলে এইটার ভ্যালু কমবে। তো এটা তো আমরা এর আগে দেখাই দিয়েছিলাম আপনাদের যে কিভাবে আমরা এই করে থাকলাম। তো এখন যদি 100 নিচে হয় তাহলে কিন্তু আমার এই ব্লকে আসবে, এইগুলোকে আসবে। এইগুলোকে না এসে যেহেতু কন্ডিশন আমার ফলস হয়ে যাবে, তখন কিন্তু আমার এই এলস ব্লকে আসবে। এলস ব্লকে এসে এইখানে ওই স্টিফিতে ক্লাসটা আমার 100 উপরে স্কোরটা নিয়ে আসার কারণে যেটা অ্যাড হয়েছিল, সেটাকে এখন আমি বলতেছি যে ন্যাপ ট্যাগ থেকে ক্লাস রিমুভ করো ক্লাস হিস্ট্রি ক্লাস। তাহলে ওই হিস্ট্রি ক্লাস যখন আবার রিমুভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওই ন্যাপ বারের ওই স্টাইলটা আসবে না। মানে এই হিস্ট্রি ক্লাসের আকারে এই যে সিএসএস ফাইলে যে সিএসএস গুলো করে রাখছে, যে সিএসএস গুলো করে রাখছে, তো এইগুলো আমার হিস্ট্রি ক্লাস আমার এই HTML থেকে যখন রিমুভ হয়ে যাবে, এখান থেকে যখন রিমুভ হয়ে যাবে তখন ওই স্টাইলটা আমাদের ইয়েতে অ্যাপ্লাই হবে না। যখন এটা আমাদের অ্যাড হবে তখন হচ্ছে যে এটা আমাদের অ্যাপ্লাই করা যাবে। তো যার কারণে এখন দেখেন এটা যদি এটা কাজ করাই একবার, কমেন্ট করে রাখছিলাম তো এটা আমাদের। তো আমরা এই যে যে ফাইলটা কাজ করছি সেই ফাইলটা আমরা এখানে print করে দিলাম। তো এখন আমরা যদি আমাদের সাইটটা যদি দিলে এখন দেখেন আমরা যখন এটা নিচের দিকে নিয়ে আসবো স্পেসিফিকেশন করি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ওই স্ট্রিং ক্লাসটা অ্যাড হচ্ছে কি হচ্ছে না। তো আমাদের এই যে ম্যাপ ট্যাগে দেখেন শুধু একটা ক্লাস এটা আছে। আমি যখন এটা নিচের দিকে নামাবো, নিচের দিকে নামালাম, আর ফাংশনটা অ্যাড হয়নি স্যার ওখানে। ঠিক ফাইলে ফাইলটাতে লিঙ্ক থাকতে হবে। আর এখানে ফাংশন অ্যাড হয়েছে, এখানে ফাংশন কল করছে। তো আমার স্টোরিং ইভেন্টের সাথে এখন এই ফাংশনটা কাজ করবে। এখানে আমাদের যে ফাইলটা যে ফাইল আমি কাজ করছি সেটা বেস ফাইলটা যেহেতু লিঙ্ক হয় না, যার কারণে এটা এখন ঠিকভাবে লিঙ্ক হয়েছে এখন করে এখানে একটা কাজ করছে। তো এখন দেখেন আমরা যদি এইটা একটু নিচে নামাই, কিন্তু আমাদের কিন্তু এই অ্যাপ ট্যাগের ভিতরে স্টিকি ক্লাস অ্যাড হয়েছে। স্টিকি ক্লাস অ্যাড হওয়ার সাথে সাথে আমার কিন্তু অ্যাপটার ওই স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো ভ্যালু যেহেতু আমার এখন স্কোরিং এর ভ্যালু 100 বেশি, তো তার কারণে আমার কিন্তু এই স্টিকি ক্লাসটা এই স্টাইলটা এখন অ্যাড হয়ে আমার অ্যাপের ডিজাইনটা এরকম দেখাচ্ছে। আর যখন আমরা এটা স্কোরটা উপরে নিয়ে যাব, গিয়ে যখনই এর ভ্যালু 100 নিচে চলে যাবে, 100 নিচে যখনই চলে গেল তখনই দেখেন আমার কিন্তু ল্যাম্পারটা কিন্তু রিমুভ হয়ে চলে আম্মু গেল। ওকে দিও না। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের অ্যাপ পার্টটাকে আমরা হচ্ছে যে ওই স্টোরিং এর সাথে অ্যাপ পারে একটা ক্লাস বলতে এখান থেকে ক্লাস অ্যাড হচ্ছে। তো এটা কন্ডিশন দিয়ে আমরা এটা বলে দিচ্ছি যে অ্যাপ পারে স্ক্রলিং এর পিক্সেল যখন 100 বেশি হবে তখন আমাদের স্টিকি ক্লাস অ্যাড হবে, আর যখন 100 কম থাকবে তখন স্টিকি ক্লাসটা হবে। তো এই মোটামুটি এটা একটা সিম্পল একটা বিষয় আর কি, যেটা আমরা গত ক্লাসে স্কোর টপ এটার মাধ্যমে যেরকম আমরা স্কোরিং এর একটা কন্ডিশন দিয়ে আমাদের স্কোর টু টপ অপশনটাকে শো করে দিয়েছিলাম, আবার স্কোর টু টপ অপশনটাকে হাইড করে দিয়েছিলাম। তো ওই সিস্টেমে এখানে আমরা শুধুমাত্র ক্লাস অ্যাড করতেছি, ওখানে শো অ্যান্ড হাইড করছিলাম আর এখানে আমরা ক্লাস অ্যাড করে দিচ্ছি আর কি এরকম। তো এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এখন আসেন বুঝতে পারছি। আমরা আরেকটা ইয়ে করবো, যেমন বিভিন্ন ওয়েবসাইটে ফর্মের ইনপুটের ভিতরে কতটা ক্যারেক্টার এখানে আমরা লিখতেছি, সেইটা আমরা একটা কাউন্ট দেখতে পারি আর কি। ক্যারেক্টার কাউন্ট একটা সিম্পল একটা প্রজেক্ট আমরা দেখতে পাবো। তো এটার যে এখানে একটা ফর্মের ইনপুট আছে, আমরা যখন এখানে কিছু লিখলে আমাদের এখানে দেখলাম বা কিবোর্ডে থেকে যখন আমরা টাইপ করতেছি, টাইপ কয়টা ক্যারেক্টার লিখলাম সেটার কাউন্টটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। সেটা নির্দিষ্ট কাউন্টের পরে এখন আমরা এখানে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছি যে 100 ক্যারেক্টারের পরে এই লিমিটের ভিতরে আর কোনো কিছু লেখা পাবে না। তো এখন দেখেন আমরা এখানে দেখতেছি আমার কিন্তু লেখা হচ্ছে, এখানে একটা ইনপুট চলে আসছে। যখন আমরা এটা অন করে দিব তখন দেখতে পাচ্ছি যে 100 ক্যারেক্টারের কম যখনই হয়ে যাবে তখন এটা আবার আমাদের মাছ হবে এবং আমরা এখানে কিছু আবার কিছু লিখতে পারবো। যখনই 100 ক্যারেক্টার হয়ে যাবে তখন আমরা লিখতে পারতেছি। তো এরকম ক্যারেক্টার কাউন্ট আর কি যে আমরা আমাদের ইনপুট বক্সের ভিতরে আমাদের যদি এরকম অপশন চাই, তো সেই ক্ষেত্রে এটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করতে পারি। এইখানে আমরা এই ইনপুট বক্সের ভেতরে কতগুলো ক্যারেক্টার কাউন্ট করতেছি দেখতেছি সেই বিষয়। এটা আমি কপি করে নিই। আচ্ছা, এখানে আমরা ওই যে ক্যারেক্টার কাউন্ট যে প্রজেক্ট সেটা যেটা নিলাম। এখন আমাদের এখানে এটার ভেতরে আমাদের স্টেমের কিছু কোড আছে আমাদের। তো স্টেমের কোডটা নিয়ে তো আমি আলোচনা করতেছি না, আসলে দেখায় আর কি। স্টেমের কোডে আমাদের এরকম সেটা বডি টাইপের ভেতরে আমরা এরকম টেক্সট বক্স দিচ্ছি আর কি, টেক্সট বক্স। ওই টেক্সট বক্সটা মূলত হচ্ছে যে এইটা, যে যার ভেতরে আমরা লিখতেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা আমরা এই যে ফরম্যাট একটা ট্যাগ আছে, তো এটা ব্যবহার করে নিছি। আর এইখানে আমাদের ওই যে কাউন্ট যেটা হচ্ছে, যে আমরা ওর ভিতরে যেটা লিখতেছি সেটা আমাদের এই ট্যাগের ভিতরে সে কাউন্ট হবে। স্পেল ট্যাগ, স্পেল ট্যাগের ভিতরে একটা আইডি করা আছে, কাউন্টার আইডি। তো আমরা এই স্পেল ট্যাগের ভিতরে আমরা ওই টেক্সট বক্সে যা লিখছে সেই লেখাগুলো আমাদের এই স্পেল ট্যাগের ভিতরে শো হবে আর কি। তো এরকম আমার এখানে দুইটা ট্যাগকে টার্গেট করে আমি কাজ করতে হবে, এইটা একটা ট্যাগ আর এইটা একটা ট্যাগ। যে আমি এই টেক্সট বক্সের ভিতরে যা লিখবো সেই লেখার কাউন্টটা আমার এইখানে দেখাবে এই স্পেল ট্যাগের ভিতরে। তো আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আগে টেক্সট বক্সটাকে ধরে নিতে হবে একটা ভেরিয়েবলের ভিতরে, যেহেতু এটাকে নিয়ে আমায় কাজ করতে হবে coding দিয়ে। সেক্ষেত্রে যে ইনপুটকে নিয়ে জাভা স্ক্রিপ্টে নিয়ে হচ্ছে যে আপনি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনি যে ট্যাগের পরিবর্তন করবেন বা যে ট্যাগের ভিতরে কোনো কিছু শো করাবেন সেই ট্যাগটাকে আগে আপনার একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিতে হবে। তো আমরা যেহেতু এই টেক্সট বক্সের ভিতরে লিখে সেই লেখাটাকে আমরা স্পেন ট্যাগের ভিতরে শো করাবো, তো যার কারণে আগে আমাদের ওই টেক্সট বক্সটাকে টেক্সট এরিয়া ট্যাগ এবং স্পেন ট্যাগ এই দুইটা ট্যাগকে আমাদের আগে ধরে নিতে হবে। ধরে নিয়ে তার ভেতরে হচ্ছে গিয়ে আমরা আমাদের মানে জাভা স্ক্রিপ্টের যে কোডিং সেগুলো ইউজ করে কাজ করবো। আর এখানে কিছু সিএসএস আছে, সিএসএস টা আপনারা দেখে নিন। এখন এইখানে আমাদের জাভা স্ক্রিপ্টের যে বিষয়টা আমরা করবো সেটা হচ্ছে যে এখানে অনেক কোড আছে, আমি কোডগুলো আবার রিপিট করবো।
যেমন ধরুন এইখানে আমরা কি করলাম যে প্রথমত আগে আমরা এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা হচ্ছে যে আমাদের এই টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে HTML এর ভিতরে, HTML এর ভিতরে যে টেক্সট মানে এই টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে যেহেতু আমরা আমাদের টেক্সট গুলো লিখবো, তো যার কারণে প্রথমত আগে আমি এই টেক্সট এরিয়া ট্যাগকে এইখানে আগে ধরে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা টেক্সট বক্স। টেক্সট বক্স ভেরিয়েবল নিয়ে আমরা এই টেক্সট এরিয়ার ভিতরে আমাদের যেখানে একটা আইডি আছে, টেক্সট এরিয়া নামের একটা আইডি, তো এই আইডির মাধ্যমে যেহেতু আমি এই ট্যাগটাকে ধরে নেব, তো যার কারণে আইডি সিলেকশন করার জন্য আমরা জানি প্রথমে ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথডটা আমাদের ব্যবহার করতে হয়। তো সেটাই আমরা এখানে করে দিচ্ছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা টেক্সট এরিয়া যে আইডিটা সেই আইডিটাকে এখানে বলে দিচ্ছি। আর আমাদের লেখাগুলো এখানে কাউন্ট করার পরে, সরি টেক্সট গুলো আমরা এই টেক্সট এরিয়ার ভিতরে লেখার পরে সেখানে কতগুলো ক্যারেক্টার লিখলাম, তো সেই ক্যারেক্টারটা যেহেতু আমাদের চাচ্ছি আউটপুটের এই জায়গায় শো হবে, এইখানে আমাদের কাউন্টটা আমাদের শো হবে। তো যার কারণে আমরা এই লেখাটাকে এইখানে যে ট্যাগের ভিতরে নিয়েছি, তো আমরা এই যে এই আপডেটের আগে এখানে আমরা এইখানে আমাদের লেখাটা আপডেট হবে, তো এটাকে আমরা একটা স্পেন ট্যাগের ভিতর নিয়েছি। স্পেন ট্যাগের ভিতর নেওয়ার কারণটা হচ্ছে যে কি, এইগুলো যেহেতু একই লাইনে আছে, লাইনটা যাতে ব্রেক না হয়ে একই লাইনে যাতে থাকে, এই জন্য স্পেন ট্যাগের ভিতরে নিয়ে। স্পেন ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্পেন ট্যাগের ভিতরে যে টেক্সটটা রাখবে সেগুলো সবসময় তিন লাইন থাকে, মানে পাশাপাশি থাকে। তো আমরা এই যে স্পেন ট্যাগ নিয়ে নিলাম, তো স্পেন ট্যাগের এইখানে একটা আইডি কল করছি আমরা কাউন্টার আইডি। তো এখন এই আইডির মাধ্যমে হচ্ছে যে আমাদের এই স্পেন ট্যাগটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নেব, তাহলে আমাদের টেক্সট এরিয়া ট্যাগটাকেও ধরা হবে, স্পেন ট্যাগটাকেও ধরা হবে। তো যার কারণে আমরা এখানে যে একটা ভেরিয়েবল নিচ্ছি যে কাউন্টার ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম আমরা আমাদের মধ্যে করে দিতে পারি কাউন্টার ভেরিয়েবল আছে নিয়ে আমরা এখানে করে দিচ্ছি ডকুমেন্ট ডট। তো এখানেও আমি এই যে গেট এলিমেন্ট বাই আইডি বলতে পারলাম, কোনো সমস্যা নাই, এখানে গেট এলিমেন্ট বাই আইডি আমরা এই আইডিটাকে করে দিতে পারি, কারণ এখানে যেহেতু আইডি আছে, তো আইডি সিলেক্ট করার জন্য আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটাই ব্যবহার করে থাকি। তো আমি এখানে এমনিতে এই জাস্ট একটু ভিন্ন, মানে সবসময় যেটা দিয়ে আমাদের করতে হবে এরকম কিছু না, আমরা এই যে কোয়ারি সিলেক্টর যে মেথডটা আছে এটার মাধ্যমেও আমরা আমাদের ট্যাগকে সিলেকশন করতে পারবো। তো কোয়ারি সিলেক্টর হচ্ছে আমরা বললাম, কোয়ারি সিলেক্টরের সুবিধাটা হচ্ছে যে এর ভিতরে আমরা আইডি প্লাস সবকিছু আমরা সিলেক্টর হিসেবে ধরতে পারবো। তো যেহেতু আমাদের আইডি, এই আইডিটাকে সিলেকশন করতে হবে, কাউন্টার আইডি, তো কোয়ারি সিলেক্টর দিয়ে করতে গেলে তো তোমার গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যদি করি, তাহলে এখানে আইডি জন্য আমাদের যে হ্যাশ ব্যবহার করার দরকার পড়ে সেটা এখানে দেওয়ার দরকার পড়ে না। কারণ এই মেথডের মাধ্যমে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সবসময় আইডি হবে, কিন্তু এই মেথডের মাধ্যমে আমরা যেটা সিলেকশন করবো সেটা আইডিও হতে পারে, ক্লাসও হতে পারে, অ্যাট্রিবিউটও হতে পারে। তো যার কারণে আহ, যদি আমরা আইডি নিই তাহলে আইডির জন্য আমাদের দিতে হয় হ্যাশ, এই ক্লাস নিয়ে ক্লাসের জন্য দিতে হয় ডট। তো এইভাবে দিয়ে তারপরে আইডির নামটা আমাদের এখানে বলে দিতে হবে। তো এইভাবে আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা হচ্ছে যে এই যে আইডি কাউন্টারটাকে ধরে নিলাম, তাহলে এই কাউন্টার ভেরিয়েবলের ভিতরে আমাদের স্পেন ট্যাগটা স্টোর হয়ে গেল। আর এইখানে আমরা এইটাকে ধরে নিছি, এর কারণটা হচ্ছে যে এইখানে দেখেন আমরা যখন 100টা ক্যারেক্টার এখানে আসতেছি, ক্যারেক্টার যখন লেখা হয়ে যাচ্ছে তখন এই লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের পরিবর্তনটা হচ্ছে যে দুই জায়গায়, এখানে একটা পরিবর্তন হচ্ছে লেখার কালারটা এটা চেঞ্জ হচ্ছে, এবং সেটা কার মাধ্যমে হচ্ছে এই টেক্সট বক্সের ভিতরে লেখার কারণে। তো আমরা যে এই যে লেখাটার যে কালারটা চেঞ্জ করতে হবে,
তো প্রথম অবস্থায় তো এটা তো আমার এরকম ব্ল্যাক থাকে বা ব্ল্যাক থাকবে। তো এইখানের যে 100টা ক্যারেক্টার বলে এটার কালার যে চেঞ্জ হবে, তাহলে এটাও আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু পরিবর্তন করতেছি, যার মানে এই লেখাটা যে ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগটাকেও আমার হচ্ছে যে সিলেকশন করে দিতে হবে। তাহলে আমরা এইখানে লেখার মাধ্যমে হচ্ছে যে এইখানকার ভ্যালু চেঞ্জ করতেছি, এবং এটা আমাদের যখন 100 ক্যারেক্টার হয়ে যাবে তখন এই লেখার কালারটাও আমরা চেঞ্জ করতেছি। তাহলে এই আমাদের এখানে 3টা এলিমেন্টকে আমার ধরতে হবে। এটা হচ্ছে যে যেখানে লিখতেছি সেই একটা এলিমেন্ট, যেটার কাউন্টারটা পরিবর্তন করতেছি সেটার এলিমেন্ট, এবং যেখানে কালার পরিবর্তন করতেছি সেটার এলিমেন্ট। তো যার কারণে আমরা এখানে এই 3টা এলিমেন্ট ধরে নিয়েছি। তো আমাদের এখানে বি ট্যাগের ভিতরেও দেখেন একটা ক্লাস ধরা আছে, যে ক্লাস কালার। তো আমরা এখন এই পি ট্যাগটাকে যদি ধরতে চাই, তাহলে আমাদের এই ট্যাগ বা ক্লাসের মাধ্যমে আমরা একটা সিলেক্টর দিয়ে আমরা পি ট্যাগকে ধরে নিই। তো যার কারণে এখানে আমাদের যে ভেরিয়েবল দিলাম, এখানে করে দিচ্ছি ডকুমেন্ট ডট সিলেক্টর ডট কালার, ক্লাসের জন্য ডট কালারের, ক্লাসের নাম হচ্ছে আমাদের কালার দিয়ে দেবো। তো এইভাবে আমরা 3টা এলিমেন্টকে, যে 3টার সাথে আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, সেই 3টা এলিমেন্টকে আগে আমি এখানে ধরে দিলাম, ভেরিয়েবলের ভিতরে ধরে দিয়েছি। এখন আসেন আমার দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কি ইভেন্টের মাধ্যমে কাজ করবো। যে আমি যে এই যে এইখানে বিষয়গুলো যে পরিবর্তন করতে চাচ্ছি, সেটা কিসের মাধ্যমে? ক্লিকের মাধ্যমে, স্ক্রলিং এর মাধ্যমে, সাবমিটের মাধ্যমে, কিসের মাধ্যমে? আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি ডাউন। আমরা কিবোর্ড থেকে যখন কি গুলো লিখতেছি, তো এইটাকে বলা হচ্ছে যে কি ডাউন। কিবোর্ড থেকে যখন আমরা লিখবো, কি ডাউন দিয়েও করা যাবে, কি আপ দিয়েও করা যাবে। তো কি আপ কি ডাউন যে ইভেন্ট আছে, এটা মূলত কিবোর্ডের সাথে রিলেটিভ আর কি। যে আমরা কিবোর্ড থেকে যখন লেখা দিব, তো সেই ইভেন্টটাকে যদি ধরতে চাই, কিবোর্ড থেকে লিখতেছি, তো এই ইভেন্টটাকে আমি ধরবো। তো এটার জন্য আমাদের কি আপ কি ডাউন এই ইভেন্টটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে আমাদের ইভেন্ট অ্যাড করার জন্য যেহেতু আমাদের এই যে অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা ব্যবহার করতে হবে। তো এই অ্যাড ইভেন্ট লিস্টেনার, এটার মাধ্যমে তো আমরা যে কোনো ইভেন্ট, জাভা স্ক্রিপ্টের যত ইভেন্ট আছে সব ইভেন্টকে আমরা এটার মাধ্যমে অ্যাড করতে পারবো। তো এখন এই ইভেন্টটা আপনার লেখার আগে আপনি তো সরাসরি শুধুমাত্র এরকম অ্যাড ইভেন্ট লিস্টেনার এটা লিখে দিলে কিন্তু হবে না। এই অ্যাড ইভেন্ট লিস্টেনার আমরা সরাসরি এইভাবে লিখলাম, দিয়ে তারপর ইভেন্টের নাম দিলাম। মানে এটার নিয়ম হচ্ছে যে এরকম দিয়ে অ্যাড ইভেন্ট লিস্টেনার লিখলাম, লেখার পরে এর ভিতরে 2টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে যে ইভেন্ট নেম, আর কমা দিয়ে আমাদের বলে দিতে হয় ফাংশন। ফাংশনের ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ দিয়ে আমাদের এই যে ফাংশন ইভেন্টটা, যে আমি এখানে যে ইভেন্টটা অ্যাড করব, তো সেই ইভেন্টটা যখন রান হবে তখন আমার এই ফাংশনটা কল করবে। তো আমরা জানি ফাংশনের ভিতরে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কোডগুলো লিখতে হয়। তো এখনই আমরা এখানে যে কোডগুলো রাখবো, তো এখানে যে ইভেন্টের নাম দিব, সেই ইভেন্টটা যখন আমরা রান করবো, যে ক্লিক হলে যখন আমরা কোনো একটা ইভেন্ট ক্লিক করবো, তখন এই ফাংশনের ভিতরে যে কোড থাকবে সেই কোড রান হবে। যদি স্ক্রল হয়, তাহলে এই স্ক্রল ইভেন্টের যে কোড আমি পরিবর্তন করতে চাচ্ছি স্ক্রলিং এর সাথে, সেটা আমরা এই ফাংশনের ভিতরে অ্যাপ্লাই করে দেবো, তখন সেটা আমাদের এখানে ব্যবহার হবে। তো এইরকম ভাবে, তো আমরা এখানে যেহেতু এই যে কি আপ ইভেন্টটা চাচ্ছি, তো আমরা এখানে কি আপ ইভেন্টটা দেখবো। কিন্তু এখানে একটা কোশ্চেন থাকে, অ্যাকচুয়ালি আপনি এই ইভেন্টটা ব্যবহার করতেছেন কার উপর? যেমন ধরেন ক্লিক ইভেন্ট যদি দেন, তাহলে ক্লিক ইভেন্ট অবশ্যই কোনো একটা ট্যাগের উপরে ক্লিক করতে হবে, মানে এলিমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে।
তো আমরা এখানে যে কি আপ ইভেন্টটা দিব সেটা কার উপরে দিব, মানে কি আপ টেক্সট কি এরিয়া ডাউন। স্যার। এটার জন্য আমরা তো এই যে টেক্সট বক্স যেটা আমরা নিচ্ছি, তো এই টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভেতরে কিন্তু আমরা এই যে কি আপ কিবোর্ড থেকে লিখতেছি। তো এখন আমাদের এইটার উপরে ইভেন্টটা অ্যাড করতে হবে, এই ইভেন্টের উপরে। অর্থাৎ আপনারা যে ইভেন্টটা দিবেন সেই ইভেন্টটা কোন এলিমেন্টের উপরে অ্যাড করবেন সেটা আমাদের এই অ্যাড ইভেন্টের আগে বলে দিতে হবে। তো এখন আমি যেহেতু টেক্সট এরিয়া বক্স যেটা আছে তার উপরে এটা অ্যাড করবো, তো এই টেক্সট এরিয়া ট্যাগটাকে আমরা স্টোর করে রাখছি কার ভেতরে, এই টেক্সট বক্স ভেরিয়েবলের ভেতরে। এই আইডির মাধ্যমে আমরা টেক্সট বক্স ভেরিয়েবলের ভিতরে ওই টেক্সট এরিয়া ট্যাগটাকে আমি স্টোর করে রাখছি। তো যার কারণে এখন এখানে আমি বলে দেবো টেক্সট বক্স, আমরা এই যে টেক্সট বক্স ডট অ্যাড ইভেন্ট স্ট্যাক এটা দিয়ে দিব। দিয়ে দিলে তাহলে আমাদের এই টেক্সট বক্স এলিমেন্টের উপরে ইভেন্টটা অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে গেলে এখন আমার কাজ কি? সেই বিষয়গুলো আমাকে এর ভেতরে লিখতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে যে এইখানে যে লেখাগুলো আমি দিব, আমি সেই লেখাগুলোকে আমার যে এটা যেহেতু একটা ইনপুট বক্স, মানে ফর্মে আমরা যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে ফর্মে যে কাজগুলো করে থাকি আর কি, যে ফর্মের ভিতরে আমাদের যে ইনপুট ফর্মের ইনপুটের ভিতরে যে ডাটাগুলো আমরা দিই, সেই ডাটাগুলোকে যদি আমাদের বর্তমান কোনো সময় ভেরিয়েবলের ভিতরে স্টোর করার দরকার পড়ে, যেমন ধরেন এখানে আমি আমার নাম দেবো, তো এটা একটা ইনপুট বক্স। তো আমি এখানে যেহেতু রনি ইসলাম লিখলাম, তো আমি চাচ্ছি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এখানে যে রনি ইসলাম লিখছি, তো এই রনি ইসলামটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে স্টোর করে রাখবো। তো এটার জন্য আমাদের জাভা স্ক্রিপ্টে একটা প্রপার্টি ইউজ করা হয়, প্রপার্টির নাম হচ্ছে ভ্যালু প্রপার্টি। তো ভ্যালু প্রপার্টির মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ফর্মের যে ট্যাগ গুলো থাকে সেটা ইনপুট ট্যাগ হতে পারে, তারপরে সিলেক্ট ট্যাগ হতে পারে, আবার টেক্সট এরিয়া ট্যাগ হতে পারে। তো এই ট্যাগ গুলোর ভিতরে আমরা যে ভ্যালু গুলো দিই সেই ভ্যালু গুলো ধরার জন্য আমাদের হচ্ছে যে ভ্যালু প্রপার্টিটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখন এই ভ্যালু প্রপার্টিটা আমরা হচ্ছে যে আহ, কোন ট্যাগের ভ্যালু নিতে চাচ্ছি, আমাদের এখানে ভ্যালু প্রপার্টির মাধ্যমে যেটা ভ্যালু, ভ্যালুটা আমি কোন ট্যাগে নিতে চাচ্ছি। তো আমি যেহেতু এই টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে এই ভ্যালুটা দিচ্ছি, তো আমরা এই ট্যাগের ভ্যালুটা নিতে চাচ্ছি। তো যার কারণে আমাকে কিন্তু এখানে এইরকম ভাবে একটা ভেরিয়েবল নিয়ে, যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ইনপুট ডাটা, এটা একটা লোকাল ভেরিয়েবল নিয়ে আমরা এখন বলে দিচ্ছি যে আমরা কোন ট্যাগের ভেরিয়েবল ভ্যালুগুলোকে নিব। যে টেক্সট এরিয়া টেক্সট বক্স ভেরিয়েবলের ভিতরে যে টেক্সট এরিয়া ট্যাগটা আছে, তো এই টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুকে ধরবো। তো যার কারণে আমাদের এইখানে বলে দিতে হবে যে টেক্সট এরিয়া বলতে এই টেক্সট বক্স এই ভেরিয়েবল বলতে টেক্সট এরিয়া ট্যাগ ডট হচ্ছে যে value। তাহলে এই টেক্সট এরিয়া ট্যাগের ভ্যালুটাকে তুমি ধরো। তো এই যে টেক্সট এরিয়া ট্যাগের ভ্যালুটা কিন্তু আমাদের কিন্তু এখানে ধরা হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে চাই, এখানে এই কোডটাকে কমেন্ট করে দিই। তো এখন এই যে এই ভিতরে যে ভ্যালু আছে সেটা যদি দেখতে চাই, তো আমি শো করাতে চাচ্ছি ধরুন এই ট্যাগের ভিতরে শো করাতে। তো যে এখানে আমরা এটা এমনি একটা আলাদা ট্যাগ আমি নিয়ে নিতে পারি এখানে, যা শো করা হবে। এটা আমি রাখবো না, এখানে একটা ট্যাগ নিলাম, এইটার আইডি দিলাম শো। আমরা ভেরিয়েবলের ভিতরে অ্যাকচুয়ালি ওই ইনপুটের ডাটাটা আসতেছে কিনা সেইটা চেক করার জন্য আমরা এইরকম একটা ট্যাগের একটা ট্যাগ নিয়ে এবার একটা আইডি কল করলাম।
তো এখন আমরা এখানে বলে দিতে হচ্ছে যে এটা ই ট্যাগের ভিতরে ওই ডাটাটাকে শো করাবো। গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার স্ট্রিং। আমরা ইনপুট পাঠাবো এইখানে মধ্যে কোন আইডি ভিতরে ডাটা শো করাবো, শো আইডি। স্যার আমি একটি কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো বলে স্যার, মিনিমাম লেন্থ ব্যবহার করে দেওয়া যায় না, এটা একটু দেখাই দেন আসলে। দেখাবো একটু পরে। আমরা এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে সেফটি দেওয়ার পর আমরা কিন্তু এখন দেখেন এখানে আমরা যেটা লিখবো ফাইলটা রাখতে হবে। ফাইলটা ফাইল রান করেছিলাম তো। তো এখন দেখেন এখানে আমি যা লিখবো সেটাই কিন্তু আমরা এই জায়গাতে শো করছি টাইপের সাথে সাথে। তো আমরা এই যে ইনপুটের ভিতরে যা লিখতেছি সেটাই আবার আমাদের এখানে এখানে শো করে দিছি সেই জায়গা থেকে শো হচ্ছে। তার মানে আমার এই ক্রিয়াটাকে যে ভ্যালুটা দিচ্ছি সেটা আমাদের এই ভ্যালুগুলোর ভিতরে দিচ্ছে, এটা আমরা চেক করে। তাহলে এই লাইনটা এখন আমরা দরকার না, তা সেটা চেকিং এর জন্য আমরা ব্যবহার করছি। তো এটা তারপরে বা আরো যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখাই দিই, তারপরে এটা করবো। তো এখন এখানে আমাদের যোগনটা তো আমরা করতে পারতেছি, এর ভিতরে ভ্যালু আসতেছে। যে এখানে যে টেক্সট দিচ্ছি সেটার ভ্যালুটা আমাদের এই ভেরিয়েবলের ভিতরে আসতেছে। তো এখন এইখানে আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা তো আগে আমরা এইভাবে শো করাবো। শো করাবো কি যে এখানে যে ওয়ার্ড বা সেন্টেন্সটা লিখলাম সেই ওয়ার্ড বা সেন্টেন্সের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে সেইটাকে শো করাবো। আমাদের এইখানে এই যাতে আমাদের প্রায় 9টা ক্যারেক্টার আছে, তো আমাদের এই 9 ডিজিটটাকে আমাদের এখানে শো করাতে হবে এরকম একটা বিষয়। তো এইটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের স্ট্রিং ডাটা আমাদের হচ্ছে যে কাউন্ট করার জন্য জাভা স্ক্রিপ্টের একটা মেথড আছে, প্রপার্টি আছে। মানে আমরা মেথডও বলতে পারি আমরা, যে স্ট্রিং মেথড যেগুলো আমরা পাই। তো জাভা স্ক্রিপ্টে দেখবেন স্ট্রিং মেথড আমাদের এই যে জাভা স্ট্রিং মেথড। জাভা স্ক্রিপ্ট স্ট্রিং মেথড লেখা সার্চ দিলে আমাদের এই যে এই ধরনের দেখুন অসংখ্য মেথড পাবে। তো তার ভিতরে এই যে এইটা লেখা মেথড আছে লেন্থ মেথড। এই লেন্থ মেথডের কাজ হচ্ছে এখানে কতগুলো ক্যারেক্টার আছে তার একটা কাউন্ট। তো আমরা এটাই চাচ্ছি যে আমাদের এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা একটা কাউন্ট করবে। তো যার কারণে আমরা এখন এই লেন্থ মেথডটা হচ্ছে যে আমরা ব্যবহার করব। তো এখন আমাদের যেহেতু এর ভিতরে আছে, তো আমরা এইখানে জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে, তো আমি কাউন্টটাকেও যেহেতু আমার পরবর্তীতে অন্য জায়গায় ব্যবহার করতে হবে, তো যার কারণে আমি কাউন্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিচ্ছি। তো ভেরিয়েবলের ভিতরে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে যাতে করে আমরা আহ এইখানে যে কাউন্টটা পাবো সেই কাউন্টটাকে পরবর্তীতে যাতে অন্য জায়গায় ব্যবহার করতে পারি এরকম আর কি। তো এখন এইখানে আমরা এই যে লেটার কাউন্ট নিলাম, নেওয়ার পরে আমাদের ভ্যালু গুলো কার ভিতরে আছে, মানে টেক্সট এরিয়াতে আমরা যা লিখবো সেই লেখাটা তো আমাদের এই
ভেরিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে। তো আমরা এখন এইখানে দিয়ে দিলাম এই ভেরিয়েবল ডট হচ্ছে যে লেন্থ। তাহলে এখন আমরা এইখানে এই ইনপুটে যা লিখবো সেটা হচ্ছে যে আমাদের এসে শো হবে হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটা কত ক্যারেক্টার লিখলাম সেটা এই ভেরিয়েবলের ভিতরে আমাদের স্টোর হবে। তারপর আমি যদি এখন এটার কাউন্টটাকে এখানে দিয়ে দিই 10 টাকার জন্য, তাহলে দেখবো আগে আমাদের যেখানে হয়তো আমরা যেগুলো দেখছি তখন যা লিখছি সেটা শো হয়েছে, কিন্তু এখন আর ওইটা শো না হয়ে আমাদের যা লিখতেছি সেটা কাউন্ট শো হচ্ছে। যে আমরা এখানে কয়েকটা ক্যারেক্টার লিখলাম, সেই কয়েকটা ক্যারেক্টার কাউন্ট আমাদের এখানে চলে আসবে। তো এইভাবে আমরা মূলত একটা ইনপুট বক্সের ভিতর কতগুলো ক্যারেক্টার লিখবো সেটার কাউন্টটাকে আমরা এই মেথডের মাধ্যমে বিজ্ঞান করে নিতে পারবো। তো এইটুকু হলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তখন শুধু আমরা একটা কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে যে এটাকে এখানে হচ্ছে শো করে রাখলাম যেভাবে চাচ্ছি সেইভাবে। আর আমাদের যে কাউন্টারটা, সেই কাউন্টারটা আমরা যেখানে শো করাতে চাচ্ছি এই ইনার স্টেবলের মাধ্যমে সেটা এখানে শো করে দেবো, বা এইভাবে আমরা দিয়ে দিতে পারি। বা আমাদের তো যে আমরা কাউন্টারটা যে ভেরিয়েবলের ভিতরে শো করাবো সেটা ট্যাগটাকে যেহেতু আমাদের যে ভেরিয়েবলের ভিতরে নিয়ে গেছে, এটা কাউন্ট ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আসছে সেটা যেহেতু আমরা চাচ্ছি যে এই স্পেন ট্যাগের ভিতরে এখানে শো করাবো, তো তার কারণে এটা হচ্ছে তো আমরা এখানে বলে দিতে পারি কাউন্ট। তো আমাদের এই যে ডকুমেন্ট ডট ডিটেল পাই আইডি দেওয়ার দরকার, কারণ এটা তো আমরা এই যে এখানে করেই দিচ্ছি। করে নিয়ে তার ভিতরে রাখছি ওই ট্যাগটাকে এই কাউন্টার ভেরিয়েবলের ভিতরে। এখন আমরা বলে দিলাম কাউন্টার বলতে স্পেন ট্যাগ। তো স্পেন ট্যাগের ভিতরে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমাদের ওই যে ইনার এইচটিএমএল দিতে হয়। তাহলে আমরা এখানে ইনার এইচটিএমএল সমান কোনটার ভ্যালুকে ইনার দেখাবো আমরা স্পেন ট্যাগের ভিতরে এইটা, তাহলে এটা আমরা এখানে দিয়ে দেবো। তো এটা দিলে আমরা বেসিক যে কাজটা সেটা আমাদের হয়ে গেল। এটা সেইভাবে করলে যে আমরা আগে টেক্সট বক্সের ভ্যালুটাকে ধরে নিলাম এই ভেরিয়েবলের ভিতরে, তারপরে এইখানে যে ভ্যালুটা আসতেছে সেখানে কয়েকটা ক্যারেক্টার আছে সেটার একটা লেন্থ মেথডের মাধ্যমে সেটার লেন্থটা আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিলাম। তারপরে এখন এখানে যে লেন্থটা আসতেছে সেটা আমরা কোন ট্যাগের ভিতরে শো করাবো। তো আমরা এই যে স্পেন ট্যাগের ভিতরে যেহেতু শো করাবো, তো স্পেন ট্যাগটাকে যেহেতু আমরা এই যে কাউন্টার ভেরিয়েবলের ভিতরে নিয়ে রাখছি, তাহলে এখানে আমি স্পেন ট্যাগ তার ভিতরে আমরা হচ্ছে কি শো করাবো, ওই লেটার কাউন্ট ভেরিয়েবলে যেটা পাচ্ছি সেটাকে শো করাবো। এটা আমাদের কাজ শেষ। পরবর্তীতে আমরা যদি এরকম কোনো কন্ডিশন চাই যে আমি এটা নির্দিষ্ট sorry, এখানে আসি, counter or sorry এখানে inner HTML এখন এখানে আমরা যা লিখবো এর উপর দিয়ে দিলে এটা আমাদের অসম্ভব। আসলে
তারপরে সেন্টার তো এখানে আপনি হচ্ছে আরেকটা কারণ সেইখানে হয়তো বানাতে হয়েছিল আমাদের প্রথমে বুঝতেছিল তো আমাদের সব কিছু ছিল আগে যেভাবে লিখছি এখন ওইভাবে লেখা হচ্ছে। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে টেক্সট এর এরিয়া, এটা টেক্সট এরিয়ার যে ভ্যালুটা সেটাকে ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিলাম। তারপরে এখানে যে ভ্যালুটা আছে তার ভিতরে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা লেন্থ প্রপার্টির মাধ্যমে, লেন্থ মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবল স্টোর করে নিচ্ছি। তারপরে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা কোন ট্যাগের ভিতরে শো করা যাবে। তো এই ভেরিয়েবলের ভ্যালুটাকে যেহেতু আমরা চাচ্ছি আমাদের স্পেন ট্যাগের ভিতরে শো করা হবে, তো আমরা এই যে স্পেন ট্যাগটাকে এই যে এইটার মাধ্যমে এই যে কাউন্টার ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখছিলাম। তো তার কারণে আমরা এখানে বলে দিলাম স্ক্রিপ্টের ডট ইনার এইচটিএমএল দিয়ে আমরা এই ভেরিয়েবলটাকে এখানে দিলে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু হচ্ছে। আমরা এখানে যা লিখতেছি যে কয়টা ক্যারেক্টার লিখতেছি সেই কয়টা ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে উঠতেছে, এখানে যা লিখতেছি সেটা কাউন্ট কিন্তু এখানে করছে। তো এখন আমি যদি চাই যে আমরা এখানে যে কাউন্টটা পাচ্ছি তো সেইটা আমার 100 বা তার বেশি হলে আমাদের এখানে অ্যাকচুয়ালি এই ইনপুটে লাইটটা হয়ে যাবে, আমি আর লিখতে পারবো না এই sorry। তো এখানে আমার যে বিষয় যে আমাকে একটা কন্ডিশন দিতে হবে যে এখানে যে কাউন্টটা আসতেছে এর ভিতরে যে কাউন্টটা আসতেছে সেটাকে ধরে একটা কন্ডিশন দিতে হবে যে যদি আমাদের কাউন্টার যেটা হচ্ছে আউটপুট দিদি 100 বা তার বেশি হয়, কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এই যে এত মানে কম বেশি বা সমান বা তার বেশি বেশি বা তার সমান এরকম যদি হয় তাহলে আমাদের এই যে অপারেটর কন্ডিশন মানে অপারেটর যেটা আছে আমাদের যেটার দল এটা আমাদের ব্যবহার করতে হয়।
তো এখানেও দেখেন আমরা একটা কন্ডিশন থেকে আমরা হচ্ছে যে এটাকে এইভাবে শো করে দিতে পারি। তো আমাদের লেটারের কাউন্টটা যেহেতু এই যে লেটার কাউন্টের ভেতরে আছে, এখন আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে if দিয়ে আমরা এখানে বলে দেবো যে যদি এই লেটার কাউন্টার এই ভেরিয়েবলটার ভিতরে যেহেতু কাউন্ট আছে, তো এখানে আমার 5টা আসতে পারে, 10টা আসতে পারে, 50টা আসতে পারে, মানে যে কটা লিখবো সেটাই আমার এখানে আসবে। তো আমি এটাকে ধরে কন্ডিশন দিচ্ছি যে গেটারদের ইকুয়াল এইখানে যে আমাদের ভ্যালুটা আসবে, লেটার কাউন্টে যে ভ্যালুটা আসবে সেটা যদি আসবে 100 বা তার বেশি হয়, তো আপনি 100 দিয়ে যে এ করবেন তার না। আপনি এখানে 400 500 যেটাই হোক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যদি আমাদের এই ভ্যালুর সমান বা তার বেশি হয়, আমাদের কন্ডিশনটা এরকম যে এখানে যে ভ্যালুটা আসবে সেটা যখন এই ভ্যালুর সমান বা তার বেশি হবে তখন আমার কন্ডিশনটা ট্রু হবে। কন্ডিশন ট্রু হলে তখন আমাদের এই ট্রু ব্লকে আসবে। আর যতক্ষণ পর্যন্ত এইটার ভ্যালু আমার 100 বা তার বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কন্ডিশনটা ফলস অবশ্যই। আমি যেটা বলছি সেটা হচ্ছে, অবশ্যই ক্ষেত্রে এটা আমরা হচ্ছে ইউজ গুলোকে যে কোডটা রাখবো, এই ইউজ গুলোকে কোডটা পাস করবো। তাহলে লেটার কাউন্ট যদি আমাদের 100 বা তার বেশি হয় তাহলে এইখানে আমরা এই ব্লকে মানে যা ছোট রাখবো সেটা আমাদের 100 ক্যারেক্টার হলে সেটা অ্যাপ্লাই করবে। আর যতক্ষণ 100 নিচে থাকবে ততক্ষণ আমাদের এই কিউবস ব্লকে যে ক্যারেক্টার কোড গুলো রাখবো সেই কোড গুলো আমাদের অ্যাপ্লাই হবে আর কি। এখন এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে 100 ক্যারেক্টার যখন হয়ে যাবে তখন আমার এই টেক্সট এরিয়ার লেখা যেহেতু আমি স্টপ করে দিব, তো টেক্সট এরিয়া ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে ম্যাক্স লেন। এই যে ম্যাক্স লেন এগুলো টেক্সট এরিয়ার শুধু না, এটা ফর্মের একটা অ্যাট্রিবিউট। তো ফর্মের অ্যাট্রিবিউট এই ম্যাক্স লেন্থের মাধ্যমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কতগুলো ক্যারেক্টার লিখতে পারবেন এই বুকের ভিতরে সেটা নির্দিষ্ট করে বলে দেবে। তো আমি এই যে ম্যাক্স লেন্থ দিয়ে নির্দিষ্ট করে অথবা বলে দিলাম যে আমি এই ইনপুটের ভিতরে সর্বোচ্চ এত লেন্থের ক্যারেক্টার লেখা যাবে। তো এখন আমরা যেহেতু এই ইনপুট টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে একটা লেন্থ নির্দিষ্ট করে দিতে চাচ্ছি, তো যার কারণে আমাদের এইখানে টেক্সট এরিয়াটা যে এরিয়াগুলোর ভিতরে আছে টেক্সট এরিয়া ট্যাগটা, তাহলে প্রথমত আমি সেই ট্যাগটা নিলাম যে টেক্সট এরিয়া ট্যাগ, এইখানে একটা মেথড ইউজ করবো সেট অ্যাট্রিবিউট। আমরা যেহেতু একটা অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি সেট অ্যাট্রিবিউট, তো সেট অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের কিন্তু ওই যে সেট অ্যাট্রিবিউট এই মেথডটা কল করে আমরা এখন কি অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি। তাহলে এই যে টেক্সট বক্স বলতে টেক্সট এরিয়া ট্যাগ, তো টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট লিখতে চাচ্ছি। তো ট্যাগের ভিতরে যখন অ্যাট্রিবিউট লিখতে চাই তখন আমাদের এই মেথডটা ব্যবহার করতে হয়, যে সেট অ্যাট্রিবিউট মেথড। তো সেট অ্যাট্রিবিউট মেথডের ভিতরে দুইটা প্যারামিটার থাকে, যেটা আমরা এর আগে বলছি। দুটা অংশ, দুটো অংশ কি, একটা হচ্ছে যে অ্যাট্রিবিউটের নাম আর একটা হচ্ছে যে অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আমরা কি নামে অ্যাট্রিবিউট নিতে চাচ্ছি, আমি চাচ্ছি এই যে ম্যাক্স লেন এই নামে অ্যাট্রিবিউট নিব এবং তার ভ্যালু কি দিব 100। তো আমরা এইভাবে এইটাকে আমরা এখানে বলে দিতে পারি। তাহলে আমাদের এই যে ম্যাক্স লেন অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের এইটা আমাদের অ্যাড হবে। তো অ্যাড হয়ে গেলে তখন কিন্তু আর আমাদের ওই ক্যারেক্টার লেখা ইনপুট বক্সের ভিতরে তখন কিন্তু আমরা লিখতে পারবো। আর যতক্ষণ আমাদের হচ্ছে যে অ্যাট্রিবিউটটা মানে 100 নিচে যতক্ষণ থাকবে
তো 100-র নিচে যতক্ষণ থাকবে তখন তত আমরা হচ্ছে যে করতে পারি ইউজ গুলোকে রিমুভ এই অ্যাট্রিবিউটটাকে আমরা রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য কই থেকে রিমুভ করতেছি, টেক্সট বক্স থেকে রিমুভ করতেছি যে রিমুভ, এই রিমুভ করবো রিমুভ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা সেট হওয়ার পরে যখন আমরা আবার 100 ক্যারেক্টারের নিচে আসবো তখন তো আবার চাইবো আমি পরিবর্তন করতে। তো সেটা হচ্ছে যে এরকম একটা আমি পরে দিচ্ছিলাম সেভ দিয়ে, এখন ধরুন এইটা রেখে সেভ দিই। দেওয়ার কারণে এখন দেখেন আমরা কিন্তু এটা রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করে তবে এখানে আসি। তো এই টেক্সট এরিয়ার ভিতরে দেখেন আমাদের ওই ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউট কিন্তু নাই এই যে টেক্সট এরিয়ার ভিতরে। তো আমরা যখন এইখানে লিখতেছি, তো আমাদের যখন এটা দেখা গেল যে 100 ক্যারেক্টার হয়ে যাবে, তখন এখনো কিন্তু আমাদের ওইখানে কিন্তু অ্যাট্রিবিউট একদম ওই যে 100 ক্যারেক্টারে যখনই আমরা আসি তখন 100 ক্যারেক্টার সমান যখনই আমার এই কাউন্ট হয়ে গেছে তখন দেখেন এই যে টেক্সট এরিয়ার ভিতরে আমাদের কিন্তু একটা অ্যাট্রিবিউট মিস হয়ে গেছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ম্যাক্স লেন্থ দিয়ে 100 হয়ে গেছে, তার কারণে আমরা এখন 100-র বেশি কিন্তু আর লিখতে পারতেছি না। কিন্তু এখন আপনি আবার পরে হয়তো বা চাচ্ছেন এখান থেকে কিছু এইভাবে কেটে দেবেন, তো এই যে কেটে দিচ্ছেন আপনার কাউন্টটা কিন্তু ঠিকই কমতেছে, এই যে কাউন্টটা ঠিকই কমতেছে, কিন্তু আমার এইখান থেকে কিন্তু এই ভেরিয়েবলটা রিমুভ হয়। তো এই ভেরিয়েবলটা কখন অ্যাড হবে, যখন আমার 100টা ক্যারেক্টার সমান হবে তখন অ্যাড হবে। আর যদি 100 ক্যারেক্টারের নিচে থাকে তখন এই অ্যাট্রিবিউটটা ভেরিয়েবল না, তো সরি, এই অ্যাট্রিবিউটটা আমার এই টেক্সট এরিয়া ট্যাগের ভিতর থাকবে। তো তার কারণে আমরা এখন এই যে ইলস গুলোকে এসে বলে দেবো যে আমার এইটার কাউন্ট যখন 100-র নিচে হবে তখন কি হবে, টেক্সট এরিয়া থেকে আমাদের হচ্ছে যে অ্যাট্রিবিউটটা রিমুভ হয়ে যাবে। কি অ্যাট্রিবিউট রিমুভ হবে, তো সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট লিখতে পারি, আর রিমুভ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউটকে রিমুভ করতে পারি। কি অ্যাট্রিবিউট রিমুভ করবো, যেটা সেট হয়েছিল ম্যাক্স লেন্থ নামের অ্যাট্রিবিউট আমাদের ওই ট্যাগের ভিতরে সেট হয়েছিল, এখন আমি আবার এই ট্যাগ থেকে ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটটা আমরা রিমুভ করে দেব। এখন দেখি সেফটি ইনভার্ট এটা এখন দেখেন আমাদের এইখানে প্রথমত আমরা লিখতেছি এখানে আমাদের জন্য অ্যাট্রিবিউট অ্যাড হয়, অ্যাট্রিবিউট অ্যাড হবে আর তো হচ্ছে নাম্বার ক্যারেক্টার হবে। তো আমাদের এখানে ধরনের নাম্বার ক্যারেক্টার যখনই বলা হবে এটা অ্যাড হওয়ার আগেই লেখাটা পড়ে গেছে। তো এই যে ম্যাক্স লেন্থ আমাদের 100 ক্যারেক্টার এখানে অ্যাড হয়েছে। তো এখন আমি আর চাইলেও এখানে লিখতে পারতেছি, এখন 100 ক্যারেক্টার পড়ে গেছে। তো এখন যখন আবার আমি কমাবো তখন যাতে আমাদের ওটা রিমুভ হয়ে যায়, যে যখন আমি দেখেন 100-এর সাথে কমই আসলাম এই যে 99, আমার কিন্তু এখানে কিন্তু ওই ম্যাক্স লেন্থ ক্যারেক্টারটা কিন্তু নাই। আবার যখন লিখবো তখন এই যে আমাদের আবার চলে আসবো। তো এইভাবে আমরা আমাদের কোনো একটা এলিমেন্ট থেকে আমরা শর্ত সাপেক্ষে কোনো মেথড অ্যাট্রিবিউট হোক ক্লাস হোক এই ধরনের কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের এই যে দুইটা কাজ হয়ে গেল, একটা হচ্ছে যে কাউন্টার শো করা আর একটা নির্দিষ্ট ক্যারেক্টার এটা লিমিট করে দেওয়া। আর এখন আমরা চাচ্ছি যখন আমরা লিমিট ক্রস করব তখন এটার কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এরকম। তো এটার জন্য সেম স্টাইল ডট কালার অ্যাট্রিবিউট ইউজ করে আমরা মেথড ইউজ করে আমরা কাজ করবো। এটা এখন আমি চাচ্ছি তার উপরে কালার দিব এই যে আমাদের লিমিট ক্রস, এই যে ভেরিয়েবলের ভিতরে যেহেতু আমাদের পি ট্যাগটা আছে, তো আমরা এই পি ট্যাগের কালারটা যেহেতু চেঞ্জ করবো, তো সেই ক্ষেত্রে আমরা বলে দিলাম যে যখন 100 বা তার বেশি হবে
তখন এই পি ট্যাগে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্টাইল অ্যাট্রিবিউট। আর সেই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের একটা সিএসএস প্রপার্টি অ্যাড হবে। প্রপার্টির নাম কালার, এবং তার ভ্যালু হবে হচ্ছে রেড। তো যার কারণে দেখেন আমরা এখন যদি এটা রিলোড দিই, দিলে 100 ক্যারেক্টার হবে। এই পি ট্যাগের ভিতরে এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে প্রপার্টি কালার প্রপার্টি বসে রেড কালার দিয়ে বসে যাবে। তো এখানে দেখেন এই যে পি ট্যাগের ভিতরে দেখেন এই যে পি ট্যাগের ভিতরে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। কালার প্রপার্টি দিয়ে ভ্যালু আমাদের রেড বসে গেছে, তার কারণে এই লেখার কালারটাও কিন্তু আমাদের রেড হয়ে গেছে। তো এখন এখানে কালার টেক্সট ওপর আমি কমাই দিব। তো টেক্সট কমাই দিলে আমি চাচ্ছি এই লেখাটা আবার আমাদের ব্ল্যাক হয়ে যাবে, এই লেখাগুলো কালারটা আবার ব্ল্যাক হয়ে যাবে। তো এটা আমরা এখন এই যে ইউজ করে এটা করে দেবো যে পি ট্যাগের কালার হবে হচ্ছে যে black। তাহলে যখন আমাদের ক্যারেক্টার প্রিন্ট কমে যাবে তখন আমাদের ওই লেখাটা আবার ব্ল্যাক কালার হয়ে যাবে, রেড না হয়ে ব্ল্যাক করে যাবে। এখন ধরুন আমি একটা কমাই দিচ্ছি, এই যে রেড ছিল, এই যে এখন হয়ে গেছে ব্ল্যাক। তো এইভাবে মোটামুটি আমরা একটা ক্লিয়ার ইভেন্টের মাধ্যমে যদি আমাদের ফর্মে টোটাল কাউন্ট ক্যারেক্টার আমরা লিখতেছি, সেটা কাউন্টটাকে আমরা ওইভাবে ধরতে পারবো। তো এইখানে বিষয়গুলো একটু দেখছেন আপনারা, বেশি না হয় কিন্তু তার বিষয়গুলো একটু বুঝতে হবে। তো আমরা লাইনে কি করতেছি, যেন 5টা মিনিট একটু গ্যাপ দিচ্ছি, 5 মিনিট পরে আমরা ক্লাস শুরু করবো। এটার জন্য আমাদের এই যে এসটিএমএল পেজে আমাদের যে ডিজাইনটা আছে সেটা যদি আমরা দেখি, এটা আমাদের এই যে এসটিএমএল কোড আমাদের এখানে করে দেওয়া আছে, বুটস্ট্র্যাপ ইউজ করে কাজ করা আছে। আর এই যে এখানে এসটিএমএল কোড, এই কোডটা দেখতেছি আমরা। তো এখানে আমাদের এই যে ইমেজ, একটা পিএনজি টাইপের ইমেজ নেওয়া হয়েছে প্রথমে, যেটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, একটা ব্ল্যাঙ্ক কালারের, মানে ব্যাক ট্রান্সপারেন্ট একটা ইমেজ এখানে রাখা হয়েছে। তো এই ইমেজটা আমাদের এই যে ডিভিশনের ভিতর রাখা হয়েছে। তার পাশে আমরা এরকম কালার বক্স নিয়েছি 3টা। তো এরকম 3টা কালার বক্স নিয়ে সেগুলোর একটু হোয়াইট হাইট ইউজ করে দিছি, কালার একটু চেঞ্জ করে দিছি আমরা এই যে সিএসএস এর মাধ্যমে। তো এগুলো আমরা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে এরকম, যা সেখানে যে সিএসএস কোড গুলো ইউজ করে আলাদা আলাদা বক্সের আলাদা আলাদা কালার করে দেওয়া আছে এখানে, এদের এই কালার গুলো নিয়ে আছে। এখন আমাদের এখানে জাভা স্ক্রিপ্টের যে মেন কাজ সেটা হচ্ছে যে আমি এর ওপর ক্লিক করে এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, বা এটার উপর ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটার উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো আমরা এখানে যে এলিমেন্ট গুলো আমরা পাচ্ছি, তো সেই এলিমেন্ট গুলোর উপর ক্লিক করে এই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। তাহলে এখানে আমাদের এই এলিমেন্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিতে হবে, এটার যেহেতু চেঞ্জ করতেছি এটা একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিতে হবে, এবং আমরা যেহেতু ক্লিক ইভেন্টের মাধ্যমে কাজ করতেছি তাহলে আমাদের ইভেন্ট ইউজ করতে হবে ক্লিক ইভেন্ট। মোটামুটি একটা আমরা আইডিয়া পেয়ে গেলাম আর কি, যে আমাদের এইভাবে কাজগুলো করতে হবে জাভা স্ক্রিপ্টে। তো এখন আমরা যদি এটার জাভা স্ক্রিপ্ট কোড দেখি, তো জাভা স্ক্রিপ্টে এইখানে আহ, আমাদের এখানে দেখেন আমরা যে 3টা এলিমেন্ট এখানে নিয়েছি,
এর উপর ক্লিক করলো চেঞ্জ, এর উপর ক্লিক করলো চেঞ্জ, এর উপর ক্লিক করলো চেঞ্জ। তো এইখানে তিনটা এলিমেন্টটাকে আমাদের তিনটা ভেরিয়েবলের ভেতর ধরে নিতে হবে। আর এইটার যেহেতু পরিবর্তন করতেছি, এইটার একটা ভেরিয়েবলের ভিতরে আমাকে ধরে নিতে হবে। তো যার কারণে আমরা এখানে দেখেন, প্রথমত আমরা এই যে ডকুমেন্টেড কোয়ারি সিলেক্টর ইউজ করে আমরা হচ্ছে যে আমাদের এই এইচটিএমএল এর আমাদের ওই কালার বক্স যেটা আছে, তো কালার বক্স থেকে আমরা হচ্ছে যে এই কালার বক্সের যে ডিভিশনটা, তো কালার বক্সের এই ডিভিশন ট্যাগটাকে কিন্তু আমরা এরকম ভেরিয়েবলের ভেতর ধরে নিছি যে কোয়ারি সিলেক্টর ডট কালার ওয়ান। তো ডট বলতে এটা ক্লাস, আর এটা হচ্ছে যে ক্লাসের নাম। তো আমরা এটা দিয়ে দিছি যে আমরা হচ্ছে যে এখানে বলে দিলাম এই যে এই ক্লাসের মাধ্যমে আমি এই ডিপটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি যে কালার বক্স ওয়ান। তারপরে দ্বিতীয় কালার বক্সটাকেও আমরা এখানে যে একটা ক্লাস আছে কালার বক্স টু, এটার মাধ্যমে আমরা এই যে ডকুমেন্টেড কোয়ারি সিলেক্টর ইউজ করে যে ক্লাসের জন্য ডট, তারপরে বক্সের নাম হচ্ছে যে কালার টু, আমরা এটাকে এখানে ধরে নিছি। তৃতীয়টাকেও আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে তৃতীয় বক্সের ভিতরে আমরা ধরে নিছি। আর আমরা যেটা চেঞ্জ করতেছি, কালার গুলোর যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এই ইমেজ বক্স। তো আমরা এই যে ইমেজ বক্স ডিভিশনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো এই যে এই ডিভিশনে। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আমরা ইমেজটা যে ডিভিশনের ভিতরে রাখছি সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমাদের ইমেজের তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টই আছে। তো এখন ওইটার ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা যে ডিভিশনে আমাদের আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমাদের মনে হবে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আর এই ডিভিশনের হোয়াইট হাইটটা আমাদের ইমেজের যে এরকম হোয়াইট হাইট একবারে সেম টু সেম হোয়াইট হাইট আমাদের এই ডিভিশনেরও রাখতে হবে। তো এগুলো আমরা সিএসএস এ করে রাখছি আর কি। তো এখন এই যে এই ডিপটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করবো, যার কারণে এই যে ইমেজ বক্স ক্লাসের মাধ্যমে আমি এই ডিপটাকেও ধরে নিলাম এইখানে। তাহলে এই যে কোয়ারি সিলেক্টর ডট ইমেজ বক্স, এইভাবে আমরা মূলত চারটা এলিমেন্টকে চারটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি। আর ধরে নেওয়ার পরে এখন এইখানে আমার হচ্ছে যে তিনটা কালার আছে। তো আমি যে কালারের উপর ক্লিক করতেছি সেই কালার কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এইখানে আমরা একটা অ্যারে ভেরিয়েবল নিয়ে নিছি জাভা স্ক্রিপ্টের। তো এগুলো এই যে ফন্টস দিয়ে যে আপনাকে করতে হবে এরকম কিছু না, আমরা চাইলে এগুলোতে লেটও নিতে পারি। তো আমি একটু আলাদা ফন্টস নিয়ে নিছি, যেহেতু ভার দিয়েও কাজ করছি আমরা, লেট দিয়েও কাজ করছি, এখন একটু ওই যে ফন্টস দিয়ে কাজ করলাম। তো এইখানে দেখেন, আম, আমরা যখন একটা ভেরিয়েবলের ভিতরে এইরকম মাল্টিপল ভ্যালু স্টোর করি, তো তখন সেই ভেরিয়েবলটা থাকে হচ্ছে যে অ্যারে ভেরিয়েবল, মানে এটা তখন আমাদের অ্যারে ভেরিয়েবল হয়ে যায়। এবং অ্যারে ভেরিয়েবল কল করার নিয়ম হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। মানে নর্মাল ভেরিয়েবল যেরকম আমরা হচ্ছে যে নর্মালি অথবা আহ, এরকম ভাবে অথবা কোন একটা কালার অথবা আমরা ইয়ে করে দিতে পারি, যে এরকম যে এটা একটা নর্মাল ভেরিয়েবল, যে একটা ভেরিয়েবলের ভিতরে আমার একটাই ভ্যালু স্টোর থাকলো। কিন্তু এইখানে দেখেন আমার যেহেতু এখানে তিনটা কালার আছে, তো তিনটা কালারের কোড, এগুলো কালারের কোড। এই কোডটা আমাদের এই কালারের, এই কোডটা হচ্ছে যে আমাদের এই কালারের, আর এখানে এই কোড মূলত হচ্ছে যে আমাদের এই কালারের। তো আমরা এই যে এই কোড গুলো ইউজ করলে আমাদের ওই রকম কালার তৈরি হবে। তো আমাদের যেহেতু এখানে তিনটা কালার আছে, তো আমরা তিনটা কালারকে হচ্ছে যে এরকম একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিয়েছি। তো এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করার কারণটা হচ্ছে যে আমরা যখন এইগুলোর উপর ক্লিক করব তখন যাতে আমি ওই একটা ভেরিয়েবলের মাধ্যমেই আমার যে কালারটা দরকার সেই কালারটাকে আমি সিলেকশন করে দিতে পারি। তো আমরা চাইলে এখানে তিনটা কালারের তিনটা ভেরিয়েবল নিয়ে নিতে পারতাম,
যে এই যে এইরকম ভাবে আমি এখানে তিনটা এই যে এইরকম ভাবে যে কালার ওয়ান, কালার টু, কালার থ্রি, এরকম তিনটা ভেরিয়েবল আমি আলাদা আলাদা নিয়ে নিতে পারতাম। নিয়ে তারপরে সেইগুলোকে আমরা হচ্ছে যে এখানে আবার কল করে দিতে পারতাম। তো কিন্তু এখন আমাদের যদি এখানে আরো বেশি কালার থাকে তাহলে কিন্তু আমাকে আবার এখানে ওই ভেরিয়েবল গুলো আবার বাড়াতে হবে। তো যার কারণে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের তিনটা কালার ভ্যালু আমরা হচ্ছে যে এখানে অ্যাসাইন করে দিছি। তো এরকম মাল্টিপল ভ্যালু যখন অ্যাসাইন করব তখন সেটা অ্যারে আকারে আমাদের অ্যাসাইন করতে হয়। আর অ্যারে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হয়। তো থার্ড ব্র্যাকেট শুরু শেষ করে তার ভেতরে আমরা ভ্যালু ব্যবহার করে কমা দিয়ে দিয়ে আমরা এরকম মাল্টিপল ভ্যালু দিয়ে দিতে পারবো। তো এটা যেহেতু এখন অ্যারে ভেরিয়েবলস, যখন একটা ভেরিয়েবলের ভিতরে এইরকম একাধিক ভ্যালু স্টোর হবে তখন সেই ভেরিয়েবলটাকে আমরা অ্যারে ভেরিয়েবল বলি। তো এখন এই ভেরিয়েবলের ভিতরে আমার তিনটা কালারই আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তো এখন আমি এখানে চাচ্ছি যে আমরা যখন প্রথম এই কালার বক্সে ক্লিক করব তখন এই কালার বক্সের যে কালার সেটাই যেন এইখানে অ্যাড হয়। তো যার কারণে আমি এইখানে প্রথম ক্লিক যেহেতু আমরা এই ট্যাগে করতেছি আর কি, এই ওই ডিভিশন ট্যাগে, এই যে প্রথমে এই ডিভিশন ট্যাগের উপর যেহেতু ক্লিক করতেছি, তো এই ডিভিশন ট্যাগটাকে আমরা এই যে কালার বক্স ওয়ান এইরকম একটা ভেরিয়েবলের ভিতরে এখানে স্টোর করছি। তাহলে আমরা এখানে কালার বক্স ওয়ান, তো কালার বক্স ওয়ানের উপরে আমরা কি করতেছি, ক্লিক করতেছি। তাহলে আমাদের এই ক্লিক ইভেন্ট অ্যাড করতে হবে। অ্যাড ইভেন্ট লিস্টেনার মেথড ইউজ করে আমরা ইভেন্ট দিয়ে দিলাম ক্লিক, তারপরে একটা ফাংশন কল হবে। তো এই যে ফাংশন শুরু শেষ এইখানে, আর তার ভেতরে এখন আমরা ক্লিক করে কি পরিবর্তন করতে চাচ্ছি বা কার পরিবর্তন করতে চাচ্ছি সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমরা এই যে প্রথম বক্সের উপরে যখন আমি ক্লিক করব তখন আমাদের এই যে এই ডিভিশনের যে সিলেক্টরটা আছে, যে যে এখানে আমরা নিচ্ছি ইমেজ বক্স, তো আমরা বলে দিলাম যে ইমেজ বক্সে আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, এবং তার ভেতরে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার নামের একটা সিএসএস প্রপার্টি অ্যাড হবে। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে মূলত হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, সরি, মূলত হচ্ছে যে আমরা সিএসএস অ্যাড করে কাজ করতে পারি। তো এই যে এটা একটা যেহেতু প্রপার্টি নেম, তো জাভা স্ক্রিপ্টে সিএসএস এর প্রপার্টি নেম যদি দুইটা ওয়ার্ডের হয় তাহলে সেটাকে ক্যামেল কেসে লিখতে হয়। যেমন সিএসএস এ মূলত এইটা লেখা থাকে হচ্ছে তো এরকম ভাবে, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, এটা হচ্ছে যে সিএসএস এর প্রপার্টি। তো সেটাকে যখন আমরা জাভা স্ক্রিপ্টে এইখানে লিখবো তখন সেটাকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে ড্যাশ দেওয়া যাবে না, সিটা বড় হাতের লিখতে হবে ক্যামেল কেসে। তো এটা হচ্ছে যে নিয়ম। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি যেহেতু দুইটা ওয়ার্ডের, তো যার কারণে আমি এখানে ব্যাকগ্রাউন্ড তারপরে কালারের সিটা বড় হাতের দিয়ে এটা দিয়ে দিলাম, দিয়ে ইকুয়াল দিয়ে এখন আমি কোন কালার চাচ্ছি। তো আমাদের এখন ধরুন আমি এই কালারটা চাচ্ছি। তো এই কালারটা যেহেতু আমার এই ভেরিয়েবলের ভিতরে আছে, তো এখন এই কালারটাকে আমি এখানে কিভাবে ব্যবহার করব, যে এই কালারও আমাদের এই ভেরিয়েবলের ভিতরে, এটাও এই ভেরিয়েবলের ভিতরে, এটাও এই ভেরিয়েবলের ভিতরে। তো এই অ্যারে ভেরিয়েবল যখন আবার আমরা কোনো জায়গায় শো করাবো তখন ওই ভেরিয়েবলটা লেখার পরে এই থার্ড ব্র্যাকেট যেহেতু একটা অ্যারে সিম্বল, তো এটা যেহেতু অ্যারে ভেরিয়েবল যার কারণে থার্ড ব্র্যাকেট দিতে হবে। ইয়ার পরে এখন এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু গুলো থাকে, তো সেই ভ্যালু গুলোকে অ্যাকচুয়ালি এই অ্যারে ইন্ডেক্স আকারে এগুলোকে শো করানো হয়। তো জাভা স্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের যে ইন্ডেক্সটা সেটা শুরু হয় জিরো থেকে, মানে প্রথম যে ভ্যালু থাকে এটার পজিশন ও জিরো ধরে নেয়। পরবর্তী যে ভ্যালু থাকে সেটার পজিশন থাকে হচ্ছে যে ওয়ান, তারপরের ভ্যালু যেটা সেটার পজিশন থাকে টু। তো
এইভাবে যত ভ্যালু থাকবে এইভাবে আপনার পজিশনটা, মূলত পজিশন শুরু হবে 0 থেকে, 0 1 2 3 এইভাবে। তো এখন আমি এই যে প্রথম এই কালার কোডটা আমি চাচ্ছি এইখানে দিব। তাহলে এখন এই কালার কোডের আমাদের হচ্ছে যে পজিশন যেহেতু 0, তাহলে আমি এই যে কালার্স ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবল কল করে ওর পজিশন দিয়ে দিলাম 0 পজিশন। তাহলে 0 পজিশনে যে কালারটা থাকবে সেই কালারটাই আমাদের এই প্রথম বক্সে ক্লিক করলে সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে মূলত এখানে আমাদের এই কোডটুকু করা, যে আমরা কালার বক্স 1-এ যখন ক্লিক করব তখন এই ইমেজ বক্সের ভিতরে আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউটের অ্যাড হবে, এবং তার ভিতরে সিএসএস প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এই যে কালার 0 বলতে বোঝাচ্ছি এই ভেরিয়েবলের ভিতরে আমাদের যেরকম একটু মাল্টিপল কালার দিয়ে আছে। তো এই কালার গুলোর ভিতর থেকে যে কালারের পজিশন 0 ইন্ডেক্সে আমি সেই কালারটাই দেখতে চাচ্ছি। তো যার কারণে আমরা এইখানে 0 বলে দিলাম, তাহলে 0 ইন্ডেক্সে যে কালার সেই কালারটা আমাদের অ্যাড হবে। তো যার কারণে এখন দেখেন আমরা যদি এটা রিলোড দিই, দিয়ে যদি ইনস্ট্যাক এলিমেন্ট করি, করে এই যে এইখানে এই বক্সটাকে যদি ধরি আমি, এই যে বক্স, ইমেজ বক্স, এই ডিভিশনে দেখেন প্রথম অবস্থায় আমাদের কোনো স্টাইল ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়া নাই। তো এখন আমি এইটার উপর যদি ক্লিক করবো, তখন এই যে ক্লিক করলাম, তখন দেখেন এইখানে কিন্তু আমার এই যে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে এই কোড ব্যবহার হওয়ার কথা, কিন্তু জাভা স্ক্রিপ্ট এটাকে ওই কোডটাকেই আরজিবি ফরম্যাটে আপনার হচ্ছে যে এটা ইয়ে করে দেয়। যেমন আমাদের এই যে এখানে একটা টুলস আছে, এখানে দেখলে বুঝে যেতে কালার পিকার। তো আমি যদি এই যে কালার পিকারে এই কোড দিয়ে দিই, তাহলে দেখবেন ওইখানে আমাদের এই কোডও তো থাকবে, পাশে এই যে আরজিবি ফরম্যাটটাও থাকে। এই যে দেখেন এই কালার কোডের মানে এই কালারের এটাকে হেক্সাডেসিমাল কোড বলা হচ্ছে। তো এই কালারের এটা হচ্ছে যে হেক্সাডেসিমাল কোড, আর এই কালারের এই যে এটা হচ্ছে যে আরজিবি কোড। তো এই কালারটাকে ব্রাউজার কনভার্ট করে আরজিবিতে আমাদের এই ব্রাউজারে শো করে দেয়, যে আরজিবিতে শো করে দিছে। তো আমার এখানে অ্যাকচুয়ালি অ্যাড হবে এটাই, কিন্তু ব্রাউজার এটাকে আবার ওই হেক্সাডেসিমাল কোডে না রেখে ওইটাকে এরকম ওর বিপরীতে যে আরজিবি ফরম্যাটের কোড থাকে সেই কোডে এইখানে শো করে দেবে। তো এইভাবে মূলত আমরা পরবর্তী ওই আমাদের দ্বিতীয় বক্সে ক্লিক করেও সেম কাজ। যে দ্বিতীয় বক্সে যখন ক্লিক করব তখন ইমেজ বক্সে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হবে। এখন কোন পজিশনের কালার অ্যাড হবে? এই দ্বিতীয় পজিশনে যে কালার আছে সেইটা। আবার আমরা এখানে ক্লিক করে তৃতীয় পজিশনে যে কালারটা আছে সেটা আমরা অ্যাড করে দেবো। তো এটা সিম্পল কোড। তো কিন্তু কাজটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন যে এইভাবে আমরা কোন একটা এলিমেন্টে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটের কোন একটা এলিমেন্টের পরিবর্তন করে নিতে পারবো, বা একাধিক এলিমেন্টের আমরা হচ্ছে যে পরিবর্তন করে নিতে পারি আর কি। তো এক্সাম্পলটা একটু দেখেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আমাদের এইখানে তিনটা হচ্ছে যে আমরা ইয়ে পেলাম, সরি, তিনটা প্রজেক্ট দেখলাম। একটা হচ্ছে যে আমাদের